রাজস্ব বিভাগের বড় কর্তার দুর্নীতি এখন হাটে ঘাটে, মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনা। শত কোটি টাকারও বেশি নাকি সম্পদ তার। শুধু কি তাই, তার সহযোগী হলেও কোটি কোটি টাকার সম্পদশালী হওয়া যায়। গ্রামে রাজকীয় বাড়ি করা যায়, তাই আমরা দেখলাম সহকর্মী সুশান্ত সেনের প্রতিবেদনে। এমন অনেক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা এখন বেরিয়ে আসছে। দুর্নীতিবাদদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির কথাও জানছে সারা বিশ্বের মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্থনীতিবিদ ও অর্থনীতির দিক থেকে এবং রাজনৈতিক অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করলে এই সম্পদ কেমন সম্পদ? এসব কি রাষ্ট্রের সমৃদ্ধি নাকি বোঝা? সেটি আমরা শুনবো প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামানের কাছে। যুক্ত হচ্ছে তার সাথে। ডক্টর কাজী খলিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। গ্রামে 5 কোটি টাকার মিউজিয়াম ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি, 60 বিঘা জমির খামার, বসুন্ধরায় বিলাসবহুল 7 তলা ভবন, কোটি কোটি টাকার শেয়ার। বিমা কোম্পানির একজন সাবেক কর্মকর্তাই এত সম্পদের এই যে মালিক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তাও যদি অর্জিত হয় বড় দুর্নীতিবাজদের সহযোগিতার মাধ্যমে। প্রসঙ্গটি নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা তো সর্বশেষ মনে হচ্ছে বিমা আমরা যেগুলা জানতে শুরু করেছি, পুলিশ, তারপরে রাজস্ব বিভাগ, বিমা, তারপরে বেসরকারি খাতে এগ্রো, সাদেক এগ্রো, মানে কোথায় নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে যে যে ক্ষমতায় আছে, যার সুযোগ আছে, সেই যেন চুরি বা সম্পদ আহরণ করার বেআইনি বা সম্পদ আহরণ করছে। এটা কিন্তু আমরা অনেক অগ্রগতি করেছিলাম। আমাদের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক অগ্রগতি যথেষ্ট পরিমাণে হয়েছে এবং আমরা বিশ্বে নন্দিত সেই দিক থেকে। কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলো তো একেবারেই পরিষ্কারভাবে অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে এবং যে নীতি আছে আমাদের, সেই নীতিকেও প্রশ্নবিদ্ধ করছে। কারণ তারা নীতিকে পাশ কাটিয়ে নিজেদের সম্পদ গড়ে তুলছেন এবং এরা ক্ষমতায় থেকে করছে। এবং যখন ক্ষমতায় থাকেন তখন তাদেরকে সবাই সম্মান করে, তাদেরকে যাদের দেখার কথা, দেখভাল করার কথা, তারাও দেখে না। তার একটি বড় কারণ হতে পারে যে যোগ সাজস, যাদের তদারকি করার কথা তারা তদারকি করেন না, কারণ সেখানে যোগ সাজস আছে, একজন আরেকজনের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকেন। তারপরে এই সম্পদে ভাগাভাগিও নিশ্চয়ই সেখানে থাকে। এই বিভিন্ন কারণে আমার মনে হয় এটা আস্তে আস্তে বাড়ছে এবং এখন যে সামনে আসছে, আগেও নাম এসছে কিন্তু কোনো জবাবদিহির ব্যবস্থা করা হয়নি। তো মূল সমস্যাটা আমি মনে করছি যে যারা এখন নাম যাদের সামনে আসছে, যাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, আমি আশা করি সেটা শেষ পর্যন্ত যাবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, তাহলে অন্যরা এই পথে যাবে না। আগে যাদের নাম শোনা গেছিল, অনেকেরই নাম শোনা গেছিল আগে, এবং অনেকেরই সত্য ঘটনাও যে উদ্ঘাটিত হয়েছিল যে তারা নিশ্চয়ই নয়ছয় করেছেন, কিন্তু তারপরেও তাদের বিচার হয়নি। তো বিচার যদি না হয় তাহলে তো মানুষ সেই পথে হাঁটবে। তো কাজে আমি আশা করছি যে এখনকার যে নামগুলো আমরা জানি, এখন পুলিশের নাম জানি, আমাদের রাজস্ব বোর্ডের জানি, এগ্রোর জানি। তাহলে সেক্ষেত্রে ডক্টর খলিকুজ্জামান, আপনি যখন বলছেন আপনি আশা করছেন এটি যাতে ভালোভাবে আসলে মানে দেখাশোনা বা দৃষ্টি নজর যাতে আরো বাড়ানো হয়, আপনি বলছিলেন যে কর্তারা যাতে, যে কর্তৃপক্ষ যারা আছে তারা যাতে এই দিকটায় মনোযোগী হয়। কিন্তু আমরা তো দেখছি যারা কর্তা তাদেরই এই ধরনের কাণ্ড কারখানার সাথে সম্পৃক্ততা, সহযোগিতা এবং নানা ধরনের তাদের এখানে যোগ সাজক আসলে প্রমাণ বা আমরা সেটার ইঙ্গিত বুঝতে পারছি। তাহলে এই যদি পরিস্থিতি হয়, তাহলে এই যে বিষয়টি তদারকি করার যে দায়িত্ব, সেটি তাহলে কার হলো? সেটাই তো সমস্যা। এখন কে কাকে ধরবে? যারা যারা দুর্নীতি করেছেন এবং ওদের সম্পদ করেছেন তারা একা করেননি, তাদের সঙ্গে আরো অনেকেই ছিলেন যোগ সাজসে। সুতরাং তারা যদি তাদের বিচারের মুখোমুখি হয় তাহলে অন্য অনেকের নাম বেরিয়ে আসবে। সেই জন্য এরা নির্বিঘ্নে বিদেশে চলে গেছে এবং এতে যারা তাদের সহযোগী ছিলেন, আমার ধারণা তারা তাদেরকে এই জায়গায় সহযোগিতা করেছেন। তারা তাদের ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে বাইরে চলে গেছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক অঙ্গীকার দরকার। রাজনৈতিক অঙ্গীকার আছে, সেটার বাস্তবায়ন দরকার। যেমন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শূন্য সহনশীলতা করা হয়েছে, কিন্তু বাস্তবে সেটার কোনো প্রয়োগ আমি দেখি না। সুতরাং আমি আশা করছি প্রধানমন্ত্রী এবার চতুর্থবারের মতো একটানা প্রধানমন্ত্রী হয়েছেন এবং পঞ্চমবারের মতো এইবারে তিনি শক্ত হবেন। শক্ত যদি না হন, তার যে অর্জন, এগুলি বিশ্বনন্দিত অর্জন,
সেই অর্জনগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং রাজনৈতিক যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন চাই, এবং প্রশাসনিক ব্যাপারে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও খুঁজে বাইর করতে হবে। মানে এই সহযোগীদেরকেও যদি না বাইর করা হয় তাহলে আগামীতে আরো সহযোগী হবে। ওই যে এখন আমরা দেখছি যে এই পাবলিক সার্ভিস কমিশনে সেখানেও দুর্নীতি। কিভাবে ক্ষমতায় আসছেন তারা দুর্নীতি করেই যদি আসেন, তাহলে মূলত তারা আমাদের আইন আছে, দুর্নীতি আমাদের করবে। অঙ্গীকার রয়েছে, আমাদের প্রতিশ্রুতি রয়েছে, শুধু এখন বাকি সেই আইন অঙ্গীকার এবং প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জায়গায় আসলে দেখার। আশা করব আপনার দেওয়া পরামর্শগুলো যথাযথ কর্তৃপক্ষ আসলে আমলে নেবেন। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতির ডক্টর কাজী খলিকুজ্জামান। তার সাথে কথা বলছিলাম দেশের বর্তমান বড় কর্তা, দুর্নীতি নিয়ে সরকারের কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে।